হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জাল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমাদের বলেছিলাম, প্রতিদিন রাত 8টার সময় আমাদের ইউটিউব চ্যানেলে ডাব্লিউপি স্পেশাল জিকে ক্লাস হয়, যেখানে আমরা প্রতিদিন 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি। যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট। সে আবগারি পুলিশের মেন এক্সাম বলো, কনস্টেবল বা লেডি কনস্টেবল প্রি এক্সাম বলো, বা ডাব্লিউপি এসআইয়ের প্রি এক্সাম বলো, সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু এই 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 7, ক্লাস নাম্বার 1 থেকে 6 অবধি আমরা অলরেডি পাবলিশ করেছি। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো ওয়াচ করতে পারো। তো ফ্রেন্ডস, ভিডিওতে যাবো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে একটু শেয়ার করে দেবে, তোমাদের বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। নাহলে তুমি যে গ্রুপে জয়েন থাকবে হোয়াটসঅ্যাপ ফেসবুকে, অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবে। তো ফ্রেন্ডস, চলো ভিডিওটা আমরা শুরু করি। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এ ব্রিটেন, অপশন বি রাশিয়া, অপশন সি আমেরিকা, আর অপশন ডিতে দেওয়া রয়েছে দেখো আয়ারল্যান্ড। তো ফ্রেন্ডসের অ্যান্সারটা কী হবে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো, এর অ্যান্সারটা হবে মৌলিক কর্তব্য যেটা, সেটা আমাদের নেওয়া হয় অপশন বি রাশিয়া থেকে। ঠিক আছে, রাশিয়া থেকে মৌলিক কর্তব্যটা নেওয়া হয়, ফান্ডামেন্টাল ডিউটি যেটা। ঠিক আছে, তো দেখো বিস্তারিত দেখে নেবো আমরা। তো দেখো, ব্রিটেন ব্রিটেন থেকে যে যে জিনিসগুলো নেওয়া হয়, দেখো রাষ্ট্রপতির ধারণা নেওয়া হয়, ক্যাবিনেট সিস্টেম নেওয়া হয়, ঠিক আছে, এই সম্পর্কে। আর রাশিয়া থেকে কী নেওয়া হয়? মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে, এগুলো রাশিয়া থেকে নেওয়া হয়। তো আমেরিকা থেকে কী কী নেওয়া হয়? দেখো লিখিত সংবিধান, ঠিক আছে, আর মৌলিক অধিকার, সুপ্রিম কোর্টের ধারণা ও বিচার ব্যবস্থা, ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু আমেরিকা থেকে নেওয়া হয়। নেক্সট দেখো আয়ারল্যান্ড। তো আয়ারল্যান্ড থেকে নেওয়া হয় নির্দেশমূলক নীতি, ঠিক আছে, মানে ডিপিএসপি যেটা, সেটা হচ্ছে নির্দেশমূলক নীতি, ঠিক। তো নির্দেশমূলক নীতি আর রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, এগুলো আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়। তো দেখো ফ্রেন্ডস, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে এই মানে এখান থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে। ঠিক আছে, তো চলো এরপর নেক্সট প্রশ্ন দেখে নেবো। 2 নম্বর যে প্রশ্নটা হচ্ছে, সরকারি ভাষা সংবিধানে কত নম্বর অধ্যায়ে আছে? ঠিক আছে, কত নম্বর অধ্যায়ে আছে মনে রাখো। তো দেখো, অপশান এ 9 নম্বর অধ্যায়, অপশান বি 15 নম্বর, আর অপশান সি 16 নম্বর, আর অপশান ডি দেওয়া রয়েছে 17 নম্বর। তো ফ্রেন্ডসের অ্যান্সার কি হবে? সরকারি ভাষা সংবিধানে কত নম্বর অধ্যায়ে আছে? তো দেখো, এর অ্যান্সার হবে অপশান সি, ঠিক আছে, 16 নম্বর। 16 নম্বর অধ্যায় দেওয়া রয়েছে আমাদের সরকারি ভাষা সম্পর্কে, ঠিক আছে, সংবিধানের 16 নম্বর অধ্যায়ে সরকারি ভাষা সম্পর্কে দেওয়া রয়েছে। তো নেক্সট বিস্তারিত আমরা দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস, সরকারি ভাষা সংবিধানের 16 নম্বর অধ্যায়ে আছে। 9 নম্বর অধ্যায় গ্রাম পঞ্চায়েত সম্পর্কে বলা আছে, ঠিক, আর 15 নম্বর অধ্যায় নির্বাচন কমিশন সম্পর্কে বলা আছে। ঠিক আছে, তো চলো এরপর নেক্সট প্রশ্নটা দেখে নিই। নেক্সট প্রশ্নটা হচ্ছে, কত সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? ঠিক আছে, কত সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফ্রেন্ডস কিন্তু এই প্রশ্নটা, ঠিক। তো দেখো, অপশান কী কী দেওয়া রয়েছে। অপশান এ 1978 সালে, অপশান বি 1949 সালে, অপশান সি 1950 সালে, আর অপশান ডি 1987 সালে। তো ফ্রেন্ডসের অ্যান্সার কী হবে? কত সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? তো দেখো, এর অ্যান্সারটা হবে অপশান এ 1978 সালে। ঠিক আছে, 1978 সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। তো দেখো, আমরা বিস্তারিত দেখে নেব। 44তম সংবিধান সংশোধন অনুসারে 1978 সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, সম্পত্তির অধিকার বর্তমানে আইনগত হিসাবে 300 নাম্বার ধারাতে রাখা হয়েছে। ঠিক আছে, 300 নাম্বারতে বর্তমানে যে সম্পত্তির অধিকার যেটা, সেটা 300 নাম্বার ধারাতে রাখা হয়েছে। এরপর দেখো, বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা হলো 6টি। আগে কটি ছিল? আগে ছিল 7টি। ঠিক আছে, এখন বর্তমানে হয়েছে 6টি, কারণ মৌলিক যে অধিকারটা, সম্পত্তির অধিকারটা যেটা, সেটা মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে, যার কারণে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা হয়েছে 6টি। ঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর। দেখো, লোকসভার সদস্যরা তাদের পদত্যাগ পত্র কার কাছে জমা দেয়? লোকসভার সদস্যরা তাদের পদত্যাগ পত্র যেটা, সেটা কার কাছে জমা দেয়? অপশান এ রাষ্ট্রপতিকে দেয়, অপশান বি প্রধানমন্ত্রীকে দেয়, অপশান সি স্পিকারকে দেয়, আর অপশান ডি উপরাষ্ট্রপতিকে দেয়। তো ফ্রেন্ডসের অ্যান্সারটি কী হবে অবশ্যই জানাও, যে লোকসভার সদস্যরা তাদের পদত্যাগ পত্রটা কার কাছে জমা দেয়। তো দেখো, এর অ্যান্সারটা হবে অপশান সি স্পিকার। ঠিক আছে, লোকসভার সদস্যরা তাদের পদত্যাগ পত্রটা স্পিকারকে জমা দেয়, মনে রাখবে। ঠিক আছে, তো দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নাম্বার, লোকসভার মোট সদস্য সংখ্যা কত? ঠিক আছে, লোকসভায় মোট সদস্য সংখ্যা কত?
ঠিক আছে। অপশান এ দেওয়া আছে 545 জন, অপশান বি 552 জন, অপশান সি 530 জন, আর অপশান ডি দুজন। ঠিক আছে, দুজন। তো দেখো লোকসভায় মোট সদস্য সংখ্যা হচ্ছে অপশান বি 552 জন। 552 জন হচ্ছে লোকসভায় মোট সদস্য সংখ্যা, মনে রাখো 552 জন। তো দেখো বিস্তারিত দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস, লোকসভার আসন সংখ্যা সর্বাধিক হচ্ছে 552টি। ঠিক আছে, সর্বাধিক ম্যাক্সিমাম বলা হয় যদি তাহলে হবে 552টি। আর এর মধ্যে রাজ্যগুলি থেকে 530 জন এবং 2 জন রাষ্ট্রপতি নিয়োগ করেন। ঠিক আছে, এই 552 জনের মধ্যে রাজ্যগুলি থেকে 530 জনকে নেওয়া হয় আর 2 জন রাষ্ট্রপতি নিয়োগ করেন। এরপর দেখো বর্তমান লোকসভায় মোট সদস্য সংখ্যা হলো 545। ঠিক, এটা কিন্তু আগে ছিল 552 জন। এখন বর্তমানে যদি জিজ্ঞেস করা হয় যে বর্তমানে লোকসভায় মোট সদস্য সংখ্যা কত, সেক্ষেত্রে হবে 545। ঠিক আছে, মাথায় রেখো 545। তো চলো এরপরে প্রশ্নে চলে যাই আমরা। 6 নম্বর প্রশ্ন, যেটা সিন্ধু সভ্যতায় পোড়া মাটির গরুর গাড়ি কোন কেন্দ্রে পাওয়া যায়? ঠিক আছে, সিন্ধু সভ্যতায় পোড়া মাটির গরুর গাড়ি কোন কেন্দ্রে পাওয়া যায়? অপশান এ হরপ্পায়, অপশান বি মহেঞ্জোদারো, অপশান সি লোথাল, আর অপশান ডি চানহুদারো। তো ফ্রেন্ডসের অ্যান্সার কী হবে? সিন্ধু সভ্যতায় পোড়া মাটির যে গরুর গাড়ি সেটা মানে কোন কেন্দ্রে পাওয়া যায়? হরপ্পায়, মহেঞ্জোদারো, না লোথাল, না চানহুদারো? তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান ডি। ঠিক আছে, চানহুদারো। চানহুদারোতে পোড়া মাটির গরুর গাড়ি পাওয়া যায়। তো বিস্তারিত আমরা দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস, হরপ্পা কেন্দ্রে কি পাওয়া যায়? বৃহৎ শস্যাগার পাওয়া যায়। হরপ্পা কেন্দ্রে বৃহৎ শস্যাগার পাওয়া যায়। ভীষণ ইম্পর্টেন্ট ফ্রেন্ডস কিন্তু তোমাদের এগুলো। ঠিক আছে, এগুলো এক্সামে এসেছে, তার কারণে তোমাদের দেওয়া। প্রিভিয়াস ইয়ার যদি তোমরা প্রশ্নপত্র দেখো তাহলে দেখবে যে এই প্রশ্নপত্রের মধ্যে মানে এই টাইপেরই প্রশ্ন তোমাদের কিন্তু পড়েছে এক্সামে। ঠিক আছে, তো দেখো হরপ্পা কেন্দ্রে বৃহৎ শস্যাগার পাওয়া যায়। মহেঞ্জোদারোর মধ্যে বৃহৎ সেনানাগার আর ব্রোঞ্জ নির্মিত নর্তকী পাওয়া যায়। ঠিক আছে, মহেঞ্জোদারোর মধ্যে বৃহৎ সেনানাগার আর ব্রোঞ্জ নির্মিত নর্তকী পাওয়া যায়। নেক্সট, লোথালে কি পাওয়া যায়? ধান চাষের প্রমাণ পাওয়া যায় লোথালে। আর চানহুদারোর মধ্যে কি পাওয়া যায়? পোড়া মাটির গরুর গাড়ি। ঠিক আছে, এই সমস্তগুলো কিন্তু তোমাদের এই কেন্দ্রগুলোর মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, তো চলো এরপরে প্রশ্ন দেখে নেবো। 7 নম্বর যে প্রশ্নটা হচ্ছে, আর্য ধর্মের বৃষ্টির দেবতা কে ছিল? আর্য ধর্মে বৃষ্টির দেবতা কে ছিল? অপশন এ ইন্দ্র, অপশন বি অগ্নি, অপশন সি বরুণ, আর অপশন ডি মারুত। তো ফ্রেন্ডসের অ্যান্সার কি হবে? আর্য ধর্মের যে বৃষ্টির দেবতা কাকে বলা হতো? তো এর ক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, ইন্দ্র। ইন্দ্রকে বৃষ্টির দেবতা বলা হতো আর্য ধর্মে। ঠিক, বিস্তারিত আমরা দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস, বৃষ্টির দেবতা যদি বলা হয় তাহলে আর্য ধর্মের ক্ষেত্রে ইন্দ্রকে বলা হতো। ঠিক আছে, আর অগ্নিকে বলা হতো আগুনের দেবতা, বরুণকে বলা হতো জলের দেবতা, আর মরুতকে বলা হতো ঝড়ের দেবতা। ঠিক আছে, তো চলো নেক্সট প্রশ্নটা যে দেখো, বিক্রমাদিত্য কার উপাধি? বিক্রমাদিত্য কার উপাধি? অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, আর অপশান সি কুমারগুপ্ত, আর অপশান ডি দেওয়া রয়েছে দেখো কোনোটি নয়। তো বিক্রমাদিত্য কার উপাধি? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান বি। ঠিক আছে, অপশান বি হবে এর অ্যান্সার। চন্দ্রগুপ্ত মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি হচ্ছে বিক্রমাদিত্য। ঠিক, নেক্সট। আচ্ছা, এরপর আমরা বিস্তারিত দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস, প্রথম চন্দ্রগুপ্তের উপাধি যেটা সেটা হচ্ছে মহারাজ ধীরাজ। ঠিক আছে, প্রথম চন্দ্রগুপ্তের উপাধি হচ্ছে মহারাজ ধীরাজ, আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি হচ্ছে বিক্রমাদিত্য। ঠিক, নেক্সট। আর কুমারগুপ্তের উপাধি হচ্ছে মহেন্দ্রাদিত্য। ঠিক আছে, তো চলো এরপর নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, 9 নম্বর, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? অপশান এ আলাউদ্দিন খলজি, অপশান বি জালাউদ্দিন খলজি, আর অপশান সি মুবারক খলজি, আর অপশান ডি কোনোটি নয়। তো ফ্রেন্ডসের অ্যান্সার কী হবে? খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? তো দেখো খলজি বংশের প্রতিষ্ঠাতা হবে জালাউদ্দিন খলজি। ঠিক আছে, আর যদি বলা হয় খলজি বংশের শ্রেষ্ঠ রাজা তাহলে সেটা হবে আলাউদ্দিন খলজি। খলজি বংশের প্রতিষ্ঠাতা হলেন জালাউদ্দিন খলজি, খলজি বংশের শ্রেষ্ঠ রাজা হলেন আলাউদ্দিন খলজি। ঠিক আছে, তো দেখো খলজি বংশের প্রতিষ্ঠাতা জালাউদ্দিন খলজি, খলজি বংশের শ্রেষ্ঠ রাজা আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 10 নম্বর, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? অপশান এ 1556 সালে, অপশান বি 1565 সালে, অপশান সি 1526 সালে, আর অপশান ডি 1527 সালে। তো এর অ্যান্সারটা কী হবে? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার হবে অপশান এ। ঠিক আছে,
1756 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে পানিপথের প্রথম যুদ্ধটা মানে কত সালে হয়। ঠিক আছে, এই অপশানগুলোর মধ্যে রয়েছে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 11 নম্বর, ভারতের সর্ববৃহৎ মানে যে হ্রদটি, ঠিক আছে এখানে হ্রদ হবে এটা, তো ভারত মিনিট, তো দেখো ভারতের সর্ববৃহৎ হ্রদটির নাম কি? ঠিক আছে, অপশন এ দেখো, অপশন এ দেওয়া রয়েছে লোকটাক হ্রদ, অপশন বি কল্লেরু হ্রদ, অপশন সি পুলিকট হ্রদ, আর অপশন ডি চিল্কা হ্রদ। তো ফ্রেন্ডসের অ্যান্সার কি হবে? ভারতের বৃহত্তম মানে সর্ববৃহৎ হ্রদটির নাম কি? ঠিক, তো দেখো এর অ্যান্সারটা হবে অপশন সি পুলিকট হ্রদ। ঠিক আছে, ভারতের সর্ববৃহৎ হ্রদ যেটা সেটা হচ্ছে পুলিকট হ্রদ। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর, ব্যাসাল্ট শিলা গঠিত মাটির রং কেমন হয়? ঠিক আছে, ব্যাসাল্ট শিলা গঠিত মাটির রং কেমন হয়? অপশান এ লাল হয়, অপশান বি কালো হয়, অপশান সি হলুদ হয়, আর অপশান ডি সাদা হয়। তো এর অ্যান্সারটা কি হবে? তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান বি কালো হয়। ঠিক আছে, ব্যাসাল্ট শিলা গঠিত যে মাটিটা তার রংটা সবসময় কালো হয়, মাথায় রাখো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো এরপর নেক্সট যে প্রশ্ন হচ্ছে, সূর্য যে ছায়াপথে অবস্থান করে, ঠিক আছে, অপশান এ নাসা, অপশান বি ইসরো, অপশান সি আকাশগঙ্গা, আর অপশান ডি আকাশপথে। তো দেখো সূর্য যে পথে অবস্থান করে, তো এর অ্যান্সারটা কি হবে? তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান সি আকাশগঙ্গা। ঠিক আছে, অপশান সি হবে এর সঠিক উত্তর, সূর্য আকাশগঙ্গা কক্ষপথে অবস্থান করে। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশান এ ধূপগড়, অপশান বি মাউন্ট আবু, অপশান সি গুরু শিখর, আর অপশান ডি গোর্গাবুরু। ঠিক আছে, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অবশ্যই কমেন্ট করে উত্তরটা দাও। তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান সি গুরু শিখর। ঠিক আছে, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর, দেখো গঙ্গার প্রধান উপনদী কোনটি? উপনদীর নাম কি বা উপনদী কোনটি? দেখো অপশানে দেওয়া রয়েছে আলাকানন্দা, অপশান বি ভাগীরথী, অপশান সি মন্দাকিনী, অপশান ডি গন্ডক। ঠিক আছে, গন্ডক, এটা গন্ডক হবে। তো গঙ্গা নদীর প্রধান উপনদী গঙ্গা নদীর প্রধান উৎস কোন নদী? তো দেখো এর অ্যান্সারটা হবে, মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর অ্যান্সার হবে অপশান বি ভাগীরথী। গঙ্গা নদীর প্রধান উৎস নদী যেটা সেটা হচ্ছে ভাগীরথী, অপশান বি। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 16 নাম্বার, কম্পাঙ্কের এসআই একক কি? কম্পাঙ্কের এসআই একক কি? অপশান এ মিটার, অপশান বি নিউটন, অপশান সি হার্জ, অপশান ডি কেলভিন। তো এর অ্যান্সারটা কি হবে? কম্পাঙ্কের এসআই একক কি? তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান সি হার্জ। কম্পাঙ্কের এসআই একক হচ্ছে হার্জ। ঠিক আছে, বিস্তারিত দেখে নেব। তো দেখো মিটার যেটা সেটা হচ্ছে দৈর্ঘ্যের এসআই একক। ঠিক আছে, আর নিউটন যেটা সেটা হচ্ছে বলের এসআই একক, আর কেলভিন যেটা সেটা হচ্ছে উষ্ণতা বা তাপমাত্রার এসআই একক। মাথায় রেখো, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের এক্সামে আসে। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নাম্বার, আল্ট্রাসোনিক শব্দ কারা শুনতে পায়? ঠিক আছে, আল্ট্রাসোনিক শব্দ কারা শুনতে পায়? অপশান এ মানুষ পায়, অপশান বি হাতি, অপশান সি কুকুর, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তো এর অ্যান্সারটা কী হবে? আল্ট্রাসোনিক শব্দ কারা শুনতে পায়? তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান সি কুকুর। ঠিক আছে, কুকুর ওরা কি আল্ট্রাসোনিক শব্দ শুনতে পায়। তো দেখো আল্ট্রাসোনিক শব্দ কোনগুলো? সেটা হচ্ছে 20,000 হার্জ। ঠিক আছে, 20,000 হার্জের মানে তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত শব্দকে বলা হয় আল্ট্রাসোনিক শব্দ। ঠিক আছে, এর বেশি কিন্তু মনে রাখবে যে 20,000 হার্জের বেশি শব্দের মানে তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত শব্দকে বলে আল্ট্রাসোনিক শব্দ। আর এই শব্দ শুনতে পায় কুকুর। ঠিক আছে, আর মানুষ যেটা কোনটা পায়? মানুষ পায় 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে যে তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ থাকে তা সেটা কিন্তু মানুষ শুনতে পায়। ঠিক আছে, নেক্সট আমরা বিস্তারিত দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস 20,000 হার্জের বেশি কম্পাঙ্কের শব্দকে আল্ট্রাসোনিক শব্দ বলে। ঠিক আছে, এই শব্দ শুনতে পাই কুকুর, বিড়াল, বাদুড়, ডলফিন। ঠিক, নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, এলপিজি গ্যাস কোন উপাদান? এলপিজি গ্যাসের মধ্যে কোন উপাদান পাওয়া যায়? অপশান এ মিথেন ও ইথেন, অপশান সি অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড,
অপশান ডি বিউটেন ও প্রোপেন, আর অপশান সি বিউটেন আর প্রোপেন, আর অপশান ডি কোনোটি নয়। তো এলপিজি গ্যাসে কোন কোন উপাদান পাওয়া যায়? তো দেখো এর অ্যান্সারটা কী হবে, এর অ্যান্সারটা হবে অপশান সি বিউটেন ও প্রোপেন। এলপিজি গ্যাসের মধ্যে বিউটেন ও প্রোপেন পাওয়া যায়। ঠিক আছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে এলপিজির ফুল ফর্ম কী, ঠিক আছে, মানে সম্পূর্ণ নাম কি এলপিজির, অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন জলে দ্রবণীয়? কোন ভিটামিন জলে দ্রবণীয়? অপশান এ কে, অপশান বি ভিটামিন ই, অপশান সি ভিটামিন ডি, আর অপশান ডি ভিটামিন বি। তো কোন ভিটামিন জলে দ্রবণীয়? তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান বি। ঠিক আছে, অপশান বি ভিটামিন যেটা সেটা হবে জলে দ্রবণীয়। তো দেখো কোন কোন ভিটামিন স্নেহে মানে ঠিক আছে ফ্যাটে দ্রবণীয়, সেগুলো হচ্ছে কে, ই, ডি আর এ। ঠিক আছে, এই চারটি ভিটামিন কিন্তু ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে, মাথায় রাখো, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন যদি জিজ্ঞেস করে তাহলে কে, ই, ডি, এ, এটা মাথায় রাখবে। আর যদি জলে দ্রবণীয় ভিটামিন জিজ্ঞাসা করে তাহলে হবে সি ভিটামিন, ভিটামিন বি ভিটামিন, ভিটামিন পি ভিটামিন। ঠিক আছে, এই তিনটি ভিটামিন কি জলে দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে সালোক সংশ্লেষ কোন আলোতে ভালো হয়? অপশান এ হলুদ আলোতে, অপশান বি লাল আলোতে, অপশান সি সবুজ আলোতে, আর অপশান ডি কোনোটি নয়। তো সালোক সংশ্লেষ কোন আলোতে ভালো হয়? তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান বি। ঠিক আছে, লাল আলোতে সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয়, মাথায় রাখবে, লাল আলোতে সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয়। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে 21 নাম্বার, 1 MB সমান কত কেবি? 1 MB সমান কত কেবি? অপশান এ 1023 কেবি, অপশান বি 1024 কেবি, অপশান সি 1025 কেবি, আর অপশান ডি 1013 কেবি। তো 1 MB সমান কত কেবি, এটা তোমাদের প্রায় সবার পারা উচিত। তো এর অ্যান্সারটা হবে দেখো অপশান বি 1024। ঠিক আছে, 1 MB সমান 1024 কেবি। ঠিক, তো দেখো বিস্তারিত দেখে নেবো এখান থেকে, কারণ কম্পিউটার থেকে যখন প্রশ্ন আসে তখন এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। তো দেখো 1 MB, যেটা এমবি তার ফুল ফর্ম হচ্ছে মেগাবাইট। ঠিক আছে, 1 MB সমান 1024 কেবি। ঠিক, আর 1 GB মানে গিগাবাইট সমান 1024 MB। ঠিক আছে, নেক্সট হচ্ছে 1 টিবি সমান, দেখবে টিভির ফুল ফর্ম হচ্ছে টেরাবাইট, 1 টিবি সমান 1024 জিবি। ঠিক আছে, 1 টিবি সমান 1024 জিবি। নেক্সট হচ্ছে দেখো 1024 টিবি সমান 1 পিবি। ঠিক আছে, 1 পিবি, যে পিবির ফুল ফর্ম হচ্ছে পেটাবাইট। ঠিক আছে, পেটাবাইট। নেক্সট হচ্ছে দেখো 1024 পিবি সমান 1 ইবি। ইবি মানে হচ্ছে এক্সাবাইট। তো এগুলো একটু মাথায় রাখবে, যখন তোমাদের কম্পিউটার থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে তখন কিন্তু এগুলো থেকেই প্রশ্ন জিজ্ঞাসা করার চান্স বেশি থাকে। ঠিক আছে, এগুলো থেকে প্রায় প্রশ্ন জিজ্ঞাসা করে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে 22 নাম্বার, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশান এ ফুটবল, অপশান বি ক্রিকেট, অপশান সি হকি, আর অপশান ডি গলফ। তো আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অপশান সি হকি। ঠিক আছে, হকি খেলার সাথে আগা খান কাপ যুক্ত। তো বিস্তারিত আমরা দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস, হকি খেলার সাথে যে সমস্ত কাপগুলো যুক্ত, দেখো 1 নাম্বার রয়েছে আগা খান কাপ। ঠিক আছে, অপশান, আর 2 নাম্বার রয়েছে দেখো বোম্বে গোল্ড কাপ, 3 নাম্বার রয়েছে গুরু নানক কাপ, 4 নাম্বার রয়েছে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 23 নম্বর প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়? অপশান এ খেলোয়াড়দের, অপশান বি দর্শকদের, অপশান সি কোচদের, আর অপশান ডি সিনেমার নায়কদের। তো দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়? তো এর অ্যান্সারটা হবে অপশান সি কোচদের। ঠিক আছে, কোচদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়, মাথায় রেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে 24 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে পালন করা হয়? অপশান এ 8 জানুয়ারি, অপশান বি 8 ফেব্রুয়ারি, অপশান সি 8 মার্চ, আর অপশান ডি 8 মে। তো এর অ্যান্সার কী হবে? ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে পালন করা হয়? তো এর অ্যান্সারটা হবে অপশান ডি 8 মে। ঠিক আছে, 8 মে প্রতি বছর আমরা ওয়ার্ল্ড রেড ক্রস ডে হিসাবে পালন করে থাকি। ঠিক, এই দিনটি। তো দেখো ফ্রেন্ডস, নেক্সট প্রশ্ন হচ্ছে 25 নাম্বার, আর আজকের এই ভিডিওটির শেষ প্রশ্ন সেটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন কোথায় অবস্থিত? রাষ্ট্রপতি ভবন কোথায় অবস্থিত? অপশান এ দিল্লি,
অপশান বি আগ্রা, অপশান সি মুম্বাই, আর অপশান ডি কলকাতা। তো রাষ্ট্রপতি ভবন কোথায় অবস্থিত, এর অ্যান্সার কি হবে? দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান এ দিল্লি। ঠিক আছে, রাষ্ট্রপতি ভবন যেটা সেটা দিল্লিতে অবস্থিত। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি 25টি প্রশ্ন আমরা কমপ্লিট করলাম। আশা করছি তোমরা প্রায় সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার দিয়েছো। যতগুলো প্রশ্নের অ্যান্সার দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা 25টি প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন অ্যান্সার দিয়েছো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো প্রতিদিন রাত 8টার সময় আমাদের এই ক্লাসটি হয় ডাব্লিউপি স্পেশাল জিকে ক্লাস, যেখানে আমরা 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর প্লিজ ভিডিওটি একটু শেয়ার করে দিও। তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে, মানে পরের দিন 8টার সময় রাত।